আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫। ৩ ঘন্টা বিরতি দিয়ে কারফিউ চলবে অনির্দিষ্টকাল। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে পুনর্বাসন করতে চাওয়াদের প্রতিহতে নির্বাচন প্রয়োজন বললেন সাবেক আইজি। এই পুলিশ দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব মন্তব্য। বিগত ৩ নির্বাচনে বিতর্কিত প্রতিবেদন দেওয়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত যথার্থ মনে করেন বিশেষজ্ঞরা, বললেন ঢালাওভাবে বাতিল উচিত হয়নি। রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। পাল্লা দিয়ে বাড়তে থাকা চালের দরে ক্রেতাদের অস্বস্তি। এবং বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরেকজন মারা গেছেন। গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ২টার দিকে মারা যান। তার স্বজনরা জানিয়েছেন, রমজান মুন্সি রিকশা চালক। বুধবার সংঘর্ষের দিন যাত্রী নামিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার পর ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। গুলিবিদ্ধ আরও ২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে গোপালগঞ্জে জারি করা অনির্দিষ্টকালের কারফিউ আজ সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত শিথিল করা হয়। এরপর আবারও কারফিউ বলবৎ থাকবে। যারা দেশকে জুলাই পূর্ববর্তী অবস্থায় ফেরাতে চায়, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে পুনর্বাসন করতে চায়, তাদের প্রতিহত করতে অবিলম্বে জাতীয় নির্বাচন প্রয়োজন বলে মনে করেন পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা। তার মতে, স্বাধীনভাবে কাজ করতে দিলে এই পুলিশ দিয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানী ঢাকার কোথাও কোথাও ঘটছে মব সন্ত্রাস। কোথাও বিশেষ ব্যক্তিকে আটক করে, কোথাও জনগণকে বুঝিয়ে কোনো মতে মব সন্ত্রাস সামাল দিচ্ছে পুলিশ। এমন প্রেক্ষাপটে রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ। অংশ নেয় সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। যারা জুলাই পরবর্তী অবস্থায় ফিরে যেতে চায় বা যিনি দুনিয়ার অপকর্ম করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন মহিলা, তাকে আবার ফিরায় নিয়ে আসতে চায়, তাদের একটা চেষ্টা এর মধ্যে থাকতে পারে এই সমস্ত ঘটনা সৃষ্টি করার জন্য। এবং এটা তখনই হবে, কীভাবে সম্ভব হবে, যাতে ইলেকশনটা না হয় বা ইলেকশনটা অনেক দেরি হয়ে যায়। কাজেই এইরকম একটা ফোর্স যে কাজ করছে ইলেকশনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা অনস্বীকার্য এবং এটা যে কোনো অবস্থায় আমাদের এটা প্রতিহত করতে হবে। এখন পুলিশ যে পর্যায়ে আসে, আই টেল ইউ, আজকে পুলিশকে বলেন যে ডিসেম্বরে ইলেকশন করতে হবে, কেমন করে করবা জানি না, ইউ ডু ইট, পুলিশ উইল ডু ইট, আই টেল ইউ। তাদেরকে কাজের মধ্যে ইন্টারফেয়ার করবেন না। গোপালগঞ্জের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন সাবেক আইজিপি। জিয়াউর রহমান হত্যাকাণ্ড, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, 2টা প্রেসিডেন্ট মারা গেছে। আপনার 21শে আগস্ট গ্র্যান্ড হামলার ঘটনা যদি বলেন, এরকম যত বড় বড় ঘটনা হয়েছে, সব জায়গায় ইন্টেলিজেন্স ফেইলিয়ার। আগের থেকে ইন্টেলিজেন্স তারা এই সমস্ত কোনো রকম তথ্য দিতে পারেনি। আই সেড যে এসপি ইজ ওয়ান ইউনিট আমাদের পুলিশ বাহিনীর মধ্যে, যেটাকে সবচেয়ে বেশি অ্যাটেনশন দিতে হবে। রাজনৈতিক ফায়দা হাসিল করতে নৈরাজ্য করে তার দায় বিএনপির উপর চাপানো হচ্ছে বলেন সাবেক আইজিপি। বিএনপির উপর দোষ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিগত 3টি জাতীয় নির্বাচনে বিতর্কিত প্রতিবেদন দেওয়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে যথার্থ মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম। যারা নিরপেক্ষতা বজায় রেখেছে তারা নতুন করে নিবন্ধন পাবে বলেও মনে করেন তিনি। তবে নিবন্ধন বাতিল হওয়া পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান মনে করেন, ঢালাওভাবে সবার নিবন্ধন বাতিল করা উচিত হয়নি। নাজিব বেগের রিপোর্ট।
2018 সালের সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ে যখন বিভিন্ন মহলে আলোচনা, তখন 4 বিদেশি নাগরিককে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পরিচয় করিয়ে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করে ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন নামের দুটি সংস্থা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। নিজের লেখা বইয়ে সার্ক হিউম্যান ফাউন্ডেশনকে একটি ভুয়া সংগঠন বলে উল্লেখ করেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিগত 3 নির্বাচনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তেমন কোনো পর্যবেক্ষক দলের উপস্থিতি ছিল না। তবে নাম সর্বস্ব অনেক সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়ার অভিযোগ ছিল। বৃহস্পতিবার 96টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে ইসি। বাদ পড়ার তালিকায় রয়েছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ। সংস্থার চেয়ারম্যানের দাবি, বিগত নির্বাচনগুলো পুরোপুরি সুষ্ঠু হয়েছে এমনটি বলেননি তারা। এই যে 96টা সংগঠন, এর মধ্যে ডক্টর মঈন খানের অর্গানাইজেশন আছে। আপনি কি মনে করেন তারা বৈধতা দিয়েছে গত 3টা নির্বাচনে? আমরা দিয়েছি। আমরা বলেছি ত্রুটিপূর্ণ। যাদের মেয়াদ ছিল তাদের রেখে দেওয়া ভালো। নতুন কেউ যদি মেয়াদ না থাকে বা আপনার আগ্রহী হয় বা আগে বাদ পড়েছে, তাদের সুযোগ করে দেওয়া উচিত ছিল। এমন সিদ্ধান্তে নতুন করে কোনো ভুইফোর সংস্থা নিবন্ধন পাবে না বলে মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। বিগত সময়ে বেশ কিছু প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের তালিকাভুক্ত হয়েছিল এবং তার অনেকে বিতর্কিত রিপোর্টও দিয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি। কাজেই তাদের নিবন্ধন থাকার কোনো কারণ নেই। যারা প্রকৃত অর্থে নির্বাচন পর্যবেক্ষণ করেছে, তাদের ক্রেডিবিলিটি বজায় রেখে তাদের নিবন্ধন হয়তো আবার নতুন করে হবে, এটা আমার ধারণা বা বিশ্বাস। নতুন নীতিমালায় ভোটের 3 দিন পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত ইতিবাচক বলে মনে করেন তিনি। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। কাঁচামরিচের কেজি এখনও 300 টাকার আশেপাশে। বাড়ছে চালের দামও। তবে ডিম, মুরগি, পেঁয়াজ, আদা, রসুনের দাম স্থিতিশীল। বিস্তারিত পরাগাজমের রিপোর্টে। দেশের কিছু এলাকায় আকস্মিক বন্যার কারণে শাকসবজির ক্ষতি হয়, এর প্রভাব পড়েছে কাঁচা বাজারে। কাঁচা পেঁপে ছাড়া 60 টাকা কেজির নিচে কোনো সবজিই নেই। বেগুন সহ অনেক সবজির দাম 100 টাকার উপরে। আনসিজনে কিছু সবজি আছে, সিম, ফুলকপি, এগুলোর দাম একটু বেশি। ঝিঙ্গা, চিচিঙ্গা আপনার 60 টাকা, 80 টাকা। পেঁপে আছে 40 টাকা, 30 টাকা। কচুরমুখী 60 টাকা। সবজিগুলোর দাম একটু অতিরিক্ত বেশি। এছাড়া আলু, পেঁয়াজ এগুলো মোটামুটি দ্রব্যমূল্য যা আছে এটা সহনীয় আর কি। কাঁচামরিচের দাম 280 থেকে 320 টাকা কেজি। আমদানি সব এলচি মরিচ ইন্ডিয়ান থেকে আসতেছে। ইন্ডিয়া থেকে নয়তো দাম কি আরো বেশি? নাইলে দাম একটু বেশি হতো, দেশি মরিচের তো নাই গা। সব ধরনের চালের দাম বেশি থাকায় অস্বস্তিতে ক্রেতারা। এজন্য কোম্পানিগুলোকে দায়ী করছেন চাল ব্যবসায়ীরা। মিনিকেট আপনার আমরা 72 টাকা থেকে 85 পর্যন্ত আছে। তারপরে নাজির শাইল 78 থেকে 95 পর্যন্ত আছে আমাদের কাছে। 28, 29 পাইজাম তিনটার একই দাম 60 টাকা করে আমরা খুচরা বিক্রি করতেছি। এখন আপনি কোম্পানি ভ্যানগুলো বন্ধ করে দেন, কেজিতে 10 টাকা কমে যাবে। এবার 6-7 টাকা ডিফারেন্স হয়ে ওই দামে রয়ে গেছে। দাম আর কমতেছে না, বরঞ্চ দাম আগেছে আরও 8 আনা 1 টাকা করে ডেলি মানে বাড়তির দিকে, কমতি না। ধরেন বাধ্য হয়ে কিনতে হচ্ছে, খাইতে হচ্ছে, কিনতেই হবে। এটা এখন গভর্নমেন্ট যদি এটা টেক কেয়ার না করে, ধরেন মনিটরিং না করে, গভর্নমেন্ট যদি এটার উপরে বেশি নজর না দেয় জিনিসপত্রের দাম। তবে ডিম, ডাল, পেঁয়াজ, রসুন, আদার দাম অনেকটাই স্থিতিশীল। আদার কেজি 160 টাকা, রসুন 160 টাকা, আর পেঁয়াজ হলো 55-60, আর ডাল 130-35। বাজারে ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকা কেজি। সোনালী মুরগির কেজি 300 টাকা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টের জাতীয় ঐক্য বিনষ্ট করতে স্বৈরাচার চতুর্দিকে ঘুরঘুর করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারের দোসররা সারা দেশে ষড়যন্ত্রে লিপ্ত। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে স্বৈরাচাররা অস্ত্র ও অর্থ দিয়ে সশস্ত্র ষড়যন্ত্র চালাচ্ছে। ঐক্য দুর্বল হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে ডাক্তার জাহিদ বলেন, যারা চোরা পথে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে তারা সফল হবে না। তাকে নিয়েও ব্যঙ্গ করতে অনেকেই কুণ্ঠাবোধ করলেন না। রাজনীতি করেন, রাজনীতির শিষ্টাচার ভুলে গেলেন, রাজনীতির ভাষা ভুলে পরশ্রীকাতরতায় নেমে পড়লেন।
এটি তো আর যাই হোক রাজনীতির ভাষা নয়, এটি স্বৈরাচারের ভাষা। গোপালগঞ্জে কি ঘটনা ঘটলো, আমরা বারবার বলছিলাম ঐক্যের বিনষ্ট করবেন না, স্বৈরাচার কিন্তু আপনার আমার চতুর্দিকে ঘুরঘুর করছে। দেশ গড়তে জুলাই পদযাত্রার 18তম দিন মুন্সিগঞ্জে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 12টায় মুন্সিগঞ্জ শহরে পতাকা 71, পুরাতন কাচারি, সুপার মার্কেট ও আল্লাহু চত্বর ঘুরে কৃষি ব্যাংকের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়। পদযাত্রা শেষে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। আমরা জানি সামনে আমাদের আরেকটি লড়াই আসতেছে, আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের লড়াই অনেক ফান্ডে করতে হবে। প্রিয় মুন্সিগঞ্জবাসী, সেই সাহসিকতার সাথে সামনে এই নতুন বাংলাদেশ নির্মাণের লড়াইয়ের সাথে থাকবে আমরা জানি। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির ভারসাম্য আনতে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। তবে বাংলাদেশের কাছে নিজেদের এয়ারবাস বিক্রির আশা ছাড়ছে না ফ্রান্স। দেশটির রাষ্ট্রদূত মারি মাসদুপে আশা করছেন বোয়িংয়ের পাশাপাশি বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাসও। পান্তুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বৈশ্বিক বাণিজ্য সমঝোতাই হোক কিংবা কৌশল, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বরাবরই দাপুটে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং। নতুন মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 35% শুল্ক ভার এড়াতে যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং কেনার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ সরকার। তবুও আশা ছাড়ছে না ফ্রান্স। Discussions are still going on, and of course we noted with some preoccupation some kind of commitment by the interim government to buy Boeing airplanes because of the Trump's tariff policy, and we want a fair level playing field for everybody, and we think your national carrier needs to have both Airbus and Boeing in its fleet for to be a sound fleet and to give the most diverse offer to the passengers. এয়ারবাস বিক্রি ছাড়াও স্যাটেলাইট উন্নয়ন সহ বাংলাদেশের সঙ্গে চলমান প্রকল্পগুলো নিয়ে আশাবাদী রাষ্ট্রদূত। We would like to engage more with your government, so we understand that we need to be patient because of the review which is being done about many projects. Our projects are not concerned, but we would like to see them being more quickly implemented. আগের সরকারের সঙ্গে অনেক দূর এগিয়ে নেওয়া আলাপের রেশ ধরে গত জুনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও কথা বলেন এয়ারবাসের নির্বাহী সহ সভাপতি ওয়াল্টার ভ্যান ওয়ার্স। পান্তুর রহমান, চ্যানেল আই, ঢাকা। জাকের পার্টি মহাসচিব শামীম হায়দার বলেছেন, দেশ রাজনৈতিক ব্যবস্থায় উত্তরণের বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক সরকার। এক দল আরেক দলকে ট্যাগিং করা সুস্থ রাজনীতির জন্য ইতিবাচক নয় জানিয়ে শামীম হায়দার বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র হলে দলগুলোকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। বিস্তারিত তাহফুমুল ইসলামের রিপোর্টে। গত বছরের 5ই আগস্ট সরকার পতনের পর দেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইতে থাকে। ঐক্যমত্য কমিশনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বিভিন্ন সেক্টর সংস্কার করে নতুন এক বাংলাদেশ উপহার দিতে। নতুন বাংলাদেশ পেতে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা বেশি প্রয়োজন জানিয়ে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর হাতে দেশের স্থিতিশীলতার চাবিকাঠি। রাজনৈতিক ব্যবস্থায় দেশের উত্তরণ এটার কোনো বিকল্প নেই। দেশকে যদি এগিয়ে নিতে হয়, সত্যিকার অর্থে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। আর রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হলে রাজনৈতিক সরকারেরও কোনো বিকল্প নেই। ঐক্যমত্য অবশ্যই জরুরি। কোনো ধরনের অস্থিরতা, একজন আরেকজনকে ট্যাগিং করা, এগুলা সুস্থ রাজনীতির জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক নয়। রাজনৈতিক দলগুলোর সত্যিকার সদিচ্ছা এবং আন্তরিকতার মধ্যে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা নেই।
দেশবিরোধী ষড়যন্ত্র হলে দলগুলোর ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা উচিত বলে জানান জাকের পার্টির মহাসচিব। যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয়, কোনো ধরনের কোনো দিক থেকে কোনো নীলনকশা হয়, রাজনৈতিক দলগুলি যদি সত্যিকারভাবে দেশ এবং জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকে, তাহলে সেই ধরনের ষড়যন্ত্র নীলনকশা মোকাবেলা সময়ের ব্যাপার, খুব কঠিন কিছু না। শামীম হায়দার বলেন, দেশের স্বার্থে যে কোনো নির্বাচনে জোটে যোগ দিতে পারে জাকের পার্টি। জুলাই শহীদদের আত্মদানের বিষয়টি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে সবুজ বেষ্টনী গড়তে মেহেরপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। গোলাম মোস্তফার তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস সহ বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পরিবেশ ও প্রকৃতির ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তুলতে সারা দেশের মতো মেহেরপুরেও বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। মেহেরপুর সীমান্তবর্তী অঞ্চল বলে এখানে বৃষ্টিপাত যেমন কম হয়, আবার এইখানে গাছ যদি বেশি না হয় তাহলে এই যে বাতাসের যে আর্দ্রতা, সে আর্দ্রতার না থাকলে বৃষ্টিপাত কিন্তু হবে না, এবং এই বৃষ্টিপাতকে যদি ত্বরান্বিত করতে হয় গাছের প্রয়োজন সবচেয়ে বেশি। সুতরাং আমরা গাছ শুধু লাগাবোই না, পরিচর্যাও করব একে বড় করার জন্য। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ততা বৃদ্ধিতে কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিলের শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। চারাগুলো আছে, এগুলো আমার বাড়ির আঙিনা এবং বিভিন্ন জায়গায় আমি রোপণ করব। গাছে পানি দিব, প্রতিদিন দেখাশোনা করব, এখান থেকে ফল হবে, অক্সিজেন হবে, এভাবে আমাদের পরিবেশটা আরো সুন্দর হবে। গাছ লাগানোর মৌসুমে আমরা যে গাছগুলি পেলাম আমার শিক্ষার্থীদের হাতে আমরা তুলে দিতে পেরেছি চ্যানেল আই প্রকৃতি ও জীবনের মাধ্যমে। তাদেরকে আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সারা দেশে যদি এইভাবে গাছ লাগানো যায় তাহলে ইনশাল্লাহ আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। শুধু বৃক্ষরোপণই নয়, কাঙ্ক্ষিত ফলাফল পেতে প্রয়োজন যথাযথ পরিচর্যাও। বৃক্ষ যেমন একদিকে যেমন প্রকৃতির যেমন জীব বৈচিত্র্যকে রক্ষা করে, অন্যদিকে আমাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে। বন প্রকৃতি ক্লাবকে সাধুবাদ জানাই এই ধরনের প্রোগ্রামের জন্য। আশা করি সারা দেশব্যাপী এইটি যে চালু হয়েছে এটা সবার জন্য, দেশের জন্য মঙ্গলজনক হবে। প্রাকৃতিক বনায়ন না থাকার কারণে আমাদের নিজস্বভাবে প্রত্যেকটা পরিবারকে আমরা গাছ লাগাতে উদ্বুদ্ধ করছি। প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযানে আবারও সবুজ শ্যামল হয়ে উঠবে প্রকৃতি ও পরিবেশ, প্রত্যাশা সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ত্রাণের জন্য অপেক্ষমান সহ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর হামলায় 3 জন নিহত ও 10 জন আহত হয়েছে। গির্জায় হামলার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যাবে বলে ধারণা দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এই চুক্তিতে 60 দিনের যুদ্ধবিরতি, 10 জন জীবিত জিম্মি এবং 18 জন মৃত ব্যক্তির মরদেহ হস্তান্তর, ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজায় সহায়তা বৃদ্ধির বিষয়গুলো থাকছে। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ বৈঠক করেছে, তবে বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে যুক্তরাজ্যের 9টি রাজনৈতিক দলের অন্তত 84 জন এমপি অভিযোগ করেছেন। এমনকি ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতেও ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান তারা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে এবার মেহেরচণ্ডী মুখী আমন কচু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। ক্রেতা না পাওয়ায় জমি থেকে কচু তুলতে পারছেন না তারা। কচু বিক্রি করতে না পেরে চরম লোকসানের মুখে পড়েছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরে প্রতিবারের মতো এবারও আমন কচুর আবাদ করেছে চাষিরা। আবহাওয়া ভালো থাকায় কচুর ফলন ভালো হচ্ছে, তবে কচুর বাজার দর নিম্নমুখী।
প্রতি বিঘা জমিতে এবার কচু চাষে খরচ হয়েছে প্রায় 40,000 টাকা। মাঠে এখন কচু আছে, কচুর অবস্থাও খারাপ, কোনো পানি পাচ্ছেন যে কচু বেচবো, তাহলে কৃষক বাঁচবে কিভাবে? এটা জমি লিজ খরচ দিয়ে মনীষের যে দাম, জিনিসপত্র অন্য কিছু কিনতে পাচ্ছি না, অথচ চাষির কোনো জিনিসের মূল্য নেই। ভালো হয়েছে ফলন, বিঘাতে 100 থেকে 120 মণ পর্যন্ত হচ্ছে, কিন্তু কচুর দাম না থাকায় আমরা দিশেহারা হয়ে গেছি। চাষিরা জানান খুচরা বাজারে কচুর দাম আছে, তবে চাষিদের ক্ষেতের কচুর কোনো দাম নেই। কচু ব্যাপারে আইতে বইতে 30,000, নিম্ন তো 40,000 টাকা খরচ। কচু আমার 120 মণ করে বিঘি যাবে, ব্যাপারে বইতে দাম নেই তো কি করব? কচুর কোনো দাম নেই, বহু টাকা খরচ, কিছু নাহলে বিঘিতে 40-45,000 টাকা খরচ। গত বছর 1.5 লাখ টাকা বিঘি গিয়েছে, আর এবার 30,000 খদ্দেরই পাচ্ছেন। আলুর দাম কমে যাওয়ায় কচুর দাম কমে গেছে বলছে কৃষি বিভাগ। গতবারে আমার কৃষকরা বেশ লাভ করেছে, এবার বিশেষ করে আলুর উপর নির্ভর করে সবজির দাম হয়, সেই ক্ষেত্রে আলুর দাম কম থাকাতে কচুর দামও কম আছে। আমার বিশ্বাসে আর কিছুদিন গেলে পারে হয়তো আলুর দামের সাথে সাথে কচুর দাম উঠবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার প্রায় 2000 হেক্টর জমিতে কচুর চাষ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর চৌমোহনী, ছাতারপাইয়া ও তুলাতুলি খাল পুনরুদ্ধার অভিযান শুরু হয়েছে। ময়লা আবর্জনা পরিষ্কার, বাঁধ অপসারণ সহ চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে খাল পরিষ্কার সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নোয়াখালীর শহর ও গ্রামে এখনও জলাবদ্ধতা, এতে দীর্ঘ হচ্ছে স্থানীয়দের ভোগান্তি। পরিস্থিতির উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর সহযোগিতায় খাল পরিষ্কার, বাঁধ অপসারণ সহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। বেগমগঞ্জ, চৌমনি বা নোয়াখালীবাসীর জন্য একটা চরম দুর্ভোগের বিষয় ছিল যে খালগুলো বদ্ধ হয়ে গেছে এবং অবৈধভাবে বিভিন্ন জায়গায় দখল হয়ে যাওয়ার কারণে পানির ফ্লোটা বন্ধ হয়ে গিয়েছে। এই জায়গাটা যাতে আমরা একযোগে সকলে কাজ করে নোয়াখালীবাসীর এই দুর্ভোগ কাটায় উঠতে পারি, সেই জন্য আমাদের ওনার এখানে আসা। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে জেলার সব খাল পুনরুদ্ধার ও পরিষ্কারের আহ্বান ভুক্তভোগীদের। অবস্থা দেখে না, বালির অন্তত 3 ফুট পানি, ঘরে পানি, না রান্না বান্না করা যাইতেছে না, খাইতে পারতেছি না। আপাতত অতি দ্রুত সকল খালগুলো পরিষ্কার করা এবং ছোট বড় সব খালের মুখগুলো খুলে দেওয়া। আমরা চাই সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এই খালগুলো পুনরুদ্ধার করা হোক। 4-5 দিন পানির মানে বাইরে থাকতাম, হারিয়ান না, চুলা টুলা সব ডুবে গেছে, রান্নাঘরটা সব পানি, রাস্তাঘাট, বাড়িঘর সব ডুবে, না বাইরে থেকে চলতে পারছি না, করোনা করতে পারছি। জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যতক্ষণ পর্যন্ত এই খালের বাঁধগুলো কাটা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এই অভিযানটা কন্টিনিউয়াস থাকে। চৌমোহনী খাল পরিষ্কার ও পুনরুদ্ধারে উপকৃত হবেন নোয়াখালীর লাখো বাসিন্দা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 5, 3 ঘন্টা বিরতি দিয়ে কারফিউ চলবে অনির্দিষ্টকাল। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে পুনর্বাসন করতে চাওয়াদের প্রতিহতে নির্বাচন প্রয়োজন বললেন সাবেক আইজি। এই পুলিশ দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব মন্তব্য। বিগত 3 নির্বাচনে বিতর্কিত প্রতিবেদন দেওয়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত যথার্থ মনে করেন বিশেষজ্ঞরা, বললেন ঢালাওভাবে বাতিল উচিত হয়নি। রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, পাল্লা দিয়ে বাড়তে থাকা চালের দরে ক্রেতাদের অস্বস্তি। এবং বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। আমাদের পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।